তাজদার যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে গেছে। মেজবানের খাওয়া দাওয়া শেষ। বাবুর্চিরা টাকা পয়সার হিসেব বুঝে নিয়ে চলে গেছে। মেহমানও অর্ধেক চলে গিয়েছে, অর্ধেক থেকে গেছে। উঠানে প্যান্ডেলের নিচে লাল রঙের প্লাস্টিকের চেয়ারে বসে সবাই গল্পগুজবে মেতে উঠেছে। দুই বাড়ির মেহমানি আছে সেখানে। তাজদারকে দেখে সবাই একসাথে ফিসফিস করে উঠল। শায়নার খালারা বলল, জামাই এসেছে। তাজদারের হাতে কিছু জিনিসপত্র ছিল। তিতলি এসে সেগুলো হাতে নিয়ে ভেতরে চলে গেল। তাজদার এসে সবার সাথে কথাবার্তা বলতে বলতে একটা চেয়ার টেনে বসল। সবাই নড়ে চড়ে বসেছে জামাইয়ের সাথে কথা বলতে। শায়নার মেজো খালা বলল, জামাইয়ের সাথে গল্প করার জন্যই থেকে গেলাম, খাওয়া দাওয়া তো করলেন না। তাজদার মাথা নেড়ে বলল, না খেয়েছি। খাবো না কেন? আপনারা থাকুন, সব সময় তো আর আসেন না। বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, চা খেয়ে এলাম। আপনার মা দাদির সাথে কথাবার্তা বললাম। আর কদিন আছেন দেশে? 2 দিন। আর বোধহয় থাকা যাবে না? না, অনেক বেশি থেকেছি। এতদিন থাকার কথা ছিল না। আপনারা থাকুন কয়েকদিন। কালই চলে যাব বাবা। বড় মেয়েটার একটা ছেলে হয়েছে, তার শ্বশুর বাড়ি যাব। মেয়েটার একা একা কষ্ট হয়ে যায়। শ্বশুরবাড়িতে মানুষ তেমন দেখভাল করে না। আচ্ছা আপনি যান, বাড়ির সবাই টেনশন করছে। তাজদারের মামিরা বলল, মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু। তাজদার বলল, পরের বার দেশে এলে যাব। এবার 5 মাস হাসপাতালেই কাটিয়ে ফেললাম। এটা কোনো কথা? নতুন জামাইয়ের ব্যাপারই তো আলাদা। সমস্যা নেই, নতুন জামাই সেজে যাব। ঠিক আছে, আমরা মনে রাখলাম। তাজদার তাদের সাথে কথাবার্তা শেষ করে বাড়িতে গেল। কেউ এখন কিছু বলছে না আর। সবাই তাকে দেখে আরও চুপ হয়ে গেছে, যেন সে ভাত খায়নি এটা নিয়ে কারো তেমন ভাবনাই নেই। ঘরে ঢুকতেই শায়না ঝড়ের মতো ছুটে এলো। আমাকে বকনি না খাওয়াইলে আপনার শান্তি লাগে না, তাই না? তাজদার কপাল কুঁচকে তাকালো। স্বরটা ভারী সংযত। কে কি বলেছে? সবাই এমনি কি আমার বাপের বাড়ির লোকজনকেও বলে যাচ্ছে আমি কেন তাদের জামাইকে বোঝাইনি? অদ্ভুত কথা। আমি কি বাচ্চা ছেলে? আমাকে কেউ বোঝাবে কেন? আর তুমি আমাকে বোঝাবে? ওদের মাথা খারাপ? শায়না রাগে কাঁপতে লাগলো। মানে আমি আপনাকে বোঝাতে পারি না? তাজদার হালকা গলায় বলল, তুমি আমাকে বোঝাতে গিয়ে নিজেই ফায়ার হয়ে যাও। আপনার সঙ্গে আমি আর একটা কথাও বলবো না। বলতে বলতে শায়নার দরজার দিকে ঘুরতেই তাজদার ঠান্ডা গলায় বলল, ওটাই চেয়ে এসেছে সব সময়। এখন আরও সুবিধা হবে। দিনের পর দিন কথা না বলে থাকা যাবে। শায়না থেমে ধীরে ঘুরে তাকালো। কিছুক্ষণ নীরবে তাজদার সিদ্দিকীর মুখখানা লক্ষ্য করল। মুখটা অসম্ভব গম্ভীর। একদমই মনে হচ্ছে না মজা করে কথা বলার মুডে আছে। অথচ কিছুদিন আগেও সবকিছু স্বাভাবিক ছিল। হাসতো, ঠাট্টা করত, এমনকি নিজের কথায় নিজেই হেসে উঠত। হুট করে কিছু একটা বদলে গেছে। গরু মহিষের সেই ইস্যুটা নিয়েই এমন অস্থির, নাকি অন্য কিছু চলছে মাথার ভেতরে যে সে এখনও বুঝে উঠতে পারেনি? রাগ করেছেন? আমি সিরিয়াসলি বলিনি। তাজদার শান্তভাবে বলল, তোমার সিরিয়াস না হওয়াটাই এক ধরনের সিরিয়াস ব্যাপার। রাগ করিনি আমি। শায়না বলল, তবু চেহারায় রাগ ফুটে আছে। তুমি সেটা দেখতে পেয়েছো, এটাই আমার সৌভাগ্য। সালাম নাও। শায়না অবাক গলায় বলল, আমি এমন কি বলেছি যে আপনি এইভাবে? তাজদার এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলল, বলেছি তো রাগ করিনি। এখন যাও যেখানে যাওয়ার, মাথা খেও না। শায়না বিছানার উপর শপিং ব্যাগটা দেখল। হেঁটে এসে সেটা ধরবে তখনই তাজদার বাধা দিয়ে বলল, ওটা নেবে না খবরদার। শায়না হাত গুটিয়ে নিল, মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। তখনই তাজদার বলল, আমি এমন কিছু বলিনি যেটা শুনে তোমার মন খারাপ করতে হবে। শায়না বলল, আপনাকে বুঝতে পারছি না বলেই হয়তো মন খারাপ হচ্ছে, অন্য কারণে নয়। যাই হোক, এইসব কথা থাক। আপনি দুপুরে আর কিছু খাননি বোধ হয়। আমি কিছু নিয়ে আসছি, খিদে লাগলে আমি নিজেই খেয়ে নেব। এত বদ অভ্যাস তৈরি হলে আমাকে ভুগতে হবে। শায়না অবাক হয়ে গেল। এতক্ষণ পর হয়তো সে বুঝতে পারছে তাজদার সিদ্দিকীর রাগের আসল কারণটা। হঠাৎ বুকের ভেতরটা টনটন করে উঠল। সে কি অজান্তেই তাজদার সিদ্দিকীর কাছ থেকে রাগ করার অধিকারটা ছিনিয়ে নিয়েছে? যে মানুষটা একসময় নিঃসংকোচে রাগ প্রকাশ করত, আজ সে রাগ দেখাচ্ছে সাবধানে, মাপজোক করে। নিজেই এখন নিজের রাগের অনুমতি নিচ্ছে, শুধু সে কষ্ট পাবে বলে। এই ভাবনাটাই হঠাৎ তাকে অপরাধী মনে করালো। সে তো কখনো এমন সম্পর্ক চায়নি যেখানে সবসময় ভান করতে হবে, মেকি আচরণ করতে হবে, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হবে।
রাগ খুশি সবকিছুই সাবধানে মাপতে হবে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু তারপরেও তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজদার সিদ্দিকী ব্যাগটার দিকে আঙ্গুল তাক করে বলল, ওটা দেখে নিতে পারো। শায়না ধীর পায়ে হেঁটে শপিং ব্যাগটা হাতে নিল। খুলে দেখল নিজের জন্য কিছু কেনাকাটা করেছে তাজদার সিদ্দিকী। সাথে তার জন্য একটা লাল শাড়ি, তবে এটাতে কালো ফুল আছে, অন্যরকম আরামদায়ক হবে। নিজের অজান্তেই শায়নার ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু তাজদারের দিকে তাকাতেই হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চেহারা এমন গম্ভীর যে শায়নার হাসিটা সেখানে বড্ড বেমানান। আবার আমার জন্য কেনাকাটা কেন? তাজদার তার চোখ বরাবর তাকালো। প্রশ্নটা শোনার সাথে সাথেই শায়না বিচলিত হয়ে দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, পছন্দ হয়েছে খুব, থ্যাঙ্কস। বলে সে শপিং ব্যাগটা আলমারির ভেতরে রেখে ধীর পায়ে বেরিয়ে গেল। তাজদারের চোখ আলমারির দিকে আটকে রইল। চাপা রাগ, অপ্রকাশিত অভিযোগগুলো তার চেহারায় কড়াকড়ি কাঠিন্যতা সৃষ্টি করেছে। শায়না বাকি জিনিসগুলো আর দেখল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু মনের ভেতর অচেনা উত্তেজনা আর অব্যক্ত অভিমান চোখের কোণে রাগ হয়ে ঝলমল করতে লাগল। যত চেষ্টাই করুক তা ঢেকে রাখা তার জন্য আর সম্ভব হলো না। ঘরের নিস্তব্ধতা ভেঙে ল্যাপটপের কিবোর্ডের মৃদু শব্দ। তাজদার মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে এসেছে। তার বাঁ হাতটা অভ্যাসবত কানের কাছে রাখা। হেডফোনটা একটু আলগা করে দিয়ে সে জটিল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড কনফিগারেশনে মগ্ন। ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে ঘরে এলো দাদিমা আনোয়ারা বেগম। হাতে একটা ছোট বাটিতে দুধে চুবানো চালের পিঠা। নরম গলায় ডাকল, তাজ। তাজদার এত মনোযোগে ছিল যে দাদির আগমন টেরি পায়নি। দাদিমা দ্বিতীয়বার ডাকতেই সে চমকে উঠে তাড়াতাড়ি হেডফোনটা খুলে ল্যাপটপের স্ক্রিনটা সামান্য আড়াল করার চেষ্টা করলো। তারপর উঠে এসে দাদিমার হাত থেকে বাটিটা নিল। তিতলি কোথায়? তৌসিফের সাথে কোথায় গেছে কে জানে। এত শয়তান হয়েছে, এক জায়গায় শান্তিতে বসে না। শায়না রান্নাঘরে আছে, কাজবাজ করছে বোধহয়। তাজদার চুপচাপ খেতে লাগলো। তোমার মামি শাশুড়ি এনেছেন এই পিঠা। কেমন? ভালো, একটু বেশি মিষ্টি হয়েছে, খেতে ভালো লাগছে, খারাপ না। দাদিমা একটু থমে বললেন, যাওয়ার আগে এসব করার কোনো দরকার ছিল? কোন সব? এই যে আজ খেলে না সবার সাথে বসে, সবসময় উচিত কাজ করা যায়? দাদিমা হতাশ হয়ে বললেন, শায়নার দুলাভাইরা তো বলেই দিল তাদের সাথে খেতে তোমার আপত্তি আছে, তাই তুমি না খেয়ে চলে গিয়েছ। তাজদার চামচ মুখে তুলে বলল, এইসব বাড়াবাড়ি রকমের কথাবার্তা। আনোয়ারা বেগম শান্তভাবে বললেন, এটাই তো স্বাভাবিক, ওরা তো আর জানে না বাড়িতে কি হয়েছে। তোমার এটা করা উচিত হয়নি। যাই হোক, এইসব কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দাদাভাই আর দাদা শ্বশুরের কবর জিয়ারত করেছ আজকে? তাজদার বলল, হ্যাঁ, ভালো করেছ। এবার রাগটাগ বাদ দাও, আর 2 দিন আছো, ভালো ভালো সময় কাটাও। বইয়ের সাথেও এখন কোনো রাগ দেখিও না, তুমি চলে গেলে ওর খারাপও লাগবে। তাজদার সোজা সাপটা বলল, আমি শিওর ওর খারাপ লাগবে না। এটা তোমার রাগের মাথায় বলা কথা। তাজদার বলল, সেটা হতেই পারে, তবে এটাই সত্যি। দাদিমা হেসেই ফেললেন, ওর খারাপ লাগলেই তো সমস্যা, তখন তোমার ওখানে মন টিকবে না। আর সবাই তো একরকম না। ও হয়তো দেখতে পারে না, কিন্তু বর দূরে চলে গেলে কষ্ট হবে। সেই বর যদি শত্রু হয় তবুও। তাহলে তো ভালোই। দাদিমা আবারও হেসে ফেললেন। মেয়েদের মন বোঝা এত সহজ না, আবার এতটা কঠিনও না। সবাই সব কিছু প্রকাশ করতে পারে না, আবার অনেকে কথায় না বলে কাজে কর্মে আচার আচরণে তা বুঝিয়ে দেয়। শুধু বুঝে নিতে হয়। কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে, এসব আমার কাছে বিরক্তিকর। এত পেন নিতে চাই না আমি। এই জন্যই তো তোমার জন্য কষ্ট হলেও সবাই তা দেখাতে ভয় করে। এভাবে বলতে আছে নাকি? আমার জন্য কাউকে কষ্ট পাওয়ার ভান করতে হবে না। এইসব ফেক ইমোশনাল সিন দেখতে চাই না আমি। সেভ দ্যাট ইমোশনাল অ্যাক্ট ফর সামওয়ান হু কেয়ার্স। এত কঠিন কথা বলতে আছে? আমি বলি। তখনই দরজার কাছে শায়নাকে দাঁড়িয়ে থাকতে দেখল তাজদার। শায়না অপ্রস্তুত হয়ে পড়ল, বলল, দাদুকে বড় আব্বু ডেকেছেন। আনোয়ারা বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর তাজদারের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। তাজদার শায়নার উদ্দেশ্যে বলল, ভেতরে এসো। শায়না কথা না শুনেই চলে যাচ্ছিল। তাজদার এক লহমায় শায়নার হাত ধরে ঘরের ভেতরে টেনে এনে ধড়ম করে দরজা বন্ধ করে দিল। তারপর তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই শায়না বলল, ফেক ইমোশনাল সিন দেখতে যাচ্ছেন?
কথাটা গরম সীসার মতো তাজদারের কানে বাজল। সে তৎক্ষণাৎ শায়নার হাত ছেড়ে দিল। সে ভুলভাল কথা বললে সেটা শোনার জন্য চলে আসে, কিন্তু তার যে এত খারাপ লেগেছে এটা বুঝতে পারছে না। তার ভেতরের সব জেদ নতুন করে জমাট বাঁধল। সে দ্রুত গিয়ে দরজাটা আবারও খুলে দিল। এবার ইশারায় শায়নাকে চলে যেতে বলল। তার চোখে মুখে চূড়ান্ত বৃতৃষ্ণা। শায়না ঘর থেকে বেরিয়ে গেল। চোখে জল নিয়ে ক্ষোভের দৃষ্টিতে তাকাতেই তাজদার বলল, এই যে ঘর থেকে বেরোলে আমি দেশ ছাড়ার আগে আর একদম ভেতরে আসবে না। শায়না তার কথা অমান্য করে জেদ দেখিয়ে ভেতরে ঢুকে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়ল তার বুকের কাছে। কিল, খামচি আর এলোমেলো ধাক্কায় তাজদার 2 পা পেছনে সরে গেল। মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। কি হচ্ছেটা কি শায়না? শায়না শান্ত হওয়ার মেয়ে নয়। তাজদার শেষমেশ তার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে শরীরটাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এক ঝটকায় শায়নার মাথাটা আলতো করে কাত হয়ে গেল। সে সরাসরি ঠোঁটের উপর ঝুঁকে শক্ত একটা চুমু খেয়ে বলল, রিল্যাক্স। হব না রিল্যাক্স। আমার রাগের দাম এই 2 পয়সা, জড়িয়ে ধরে শুধু একটা চুমু। তাজদার হতচকিত। এমন কথা শায়নার মুখে সচরাচর শোনা যায় না। সে খুব সাবধানে কথা বলে, শব্দ উচ্চারণে সতর্কতা অবলম্বন করে। সে অবাক না হয়ে পারছে না। শায়না তাকে সরিয়ে দিয়ে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়েছে। দেয়ালের দিকে মুখ করে দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। রাগে চোখ দুটো দগদগে লাল। তাজদার অবাক হয়ে শায়নার দিকে তাকালো। শান্ত স্বভাবের শায়না এইভাবে কথা বলছে, এমন উন্মুক্ত আবেগ দেখাচ্ছে, এটা অবিশ্বাস্য। তাজদার সাবধানে পা বাড়াতে বাড়াতে নরম সুরে বলল, আচ্ছা শান্ত হও। এভাবে বললে বাড়ির মানুষ কেউ শুনতে পাবে। শায়না আরও কিছুটা পিছিয়ে গিয়ে প্রায় কঠোরভাবে জবাব দিল, শুনুক। তাজদারের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এইসব বাচ্চামি মমতাজ, তোমাকে মানাচ্ছে না। শায়নার কণ্ঠস্বর এবার সামান্য হলেও খাদে নামল। না মানাক, আপনি দাদুকে কি কি বলেছেন সব শুনেছি আমি। তাজদার এগিয়ে এলো। মুখে যা বললাম তা তো শুনতে পাবেই, মনের কথা তো আর শুনতে পাও না। এসো একটু জড়িয়ে ধরো ভালো করে, মনের কথা শোনো। কেন আমি ওইরকম বলেছি তার পেছনের কারণটা তো জানতে হবে তোমাকে। শায়না কোনো কথা শুনবে না। সে পালঙ্কের পেছনে গিয়ে এমনভাবে দাঁড়ালো যে তাজদার তাকে আর দেখতে পারছে না। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার ইমোশন ফেক। সে আর কোনো ইমোশন দেখাবে না, একদম না। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একরাশ হতাশা ঝরে পড়ল তার কণ্ঠে। তুমি আসবে না তাই তো? অন্য পাশ থেকে শীতল উত্তর এলো, জীবনেও না। তাজদার দীর্ঘশ্বাস ফেলল। ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? শায়না সুযোগ পেয়ে ফুঁসে উঠল, আপনি যে তখন আমাকে ব্লেম করেন তার বেলা। তাজদার এবার একটু কঠিন হলো, তুমি যে আমার কাছে থাকতে চাও না এই সত্যটা বলে ভুল করেছি আমি থাকতে চাই না। তাজদারের অভিযোগ তীক্ষ্ণ। 5 মাস ভিডিও কলে দেখে দিন কাটিয়ে দিয়েছি। তুমি দিব্যি ভালো ছিলে না? হ্যাঁ, সব আমার দোষ। আবারও কথা ঘোরাচ্ছ? আমি কি জিজ্ঞেস করেছি? হ্যাঁ ভালো ছিলাম, বেশ ছিলাম তো। দাদুকে ওইটাই বলেছিলাম যে 5 মাস আমাকে ছেড়ে অনায়াসে থাকতে পারে, সে 5 বছরও থাকতে পারবে। বসে বসে কাঁদতে বলছেন? কাঁদিনি, তারপরে এসে হাসছিলেন। এ বলে কাঁদতে কাঁদতে সিদ্দিক বাড়ি বন্যায় ভাসিয়ে দিয়েছি। বেশ করেছি, কাঁদিনি। শেষ আঘাতটা হানল তাজদার। তুমি কত পাষাণ, অথচ বলে বেড়াও আমিই বেশি পাষাণ। কথাটা বলার সাথে সাথে 2 পক্ষ নীরব। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক, আর ঘড়ির কাঁটার মৃদু টিকটক শব্দ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই। শায়নার চোখে জল জমেছে। সে আবারও তা মুছে ফেলল। তার চোখের পানি আরেক বেহায়া। তাজদার শান্তভাবে বলল, আচ্ছা বাদ দাও, কেউ কারো জন্য কষ্ট পেয়ে লাভ নেই। ওইসব বাদ। মানুষ ছাড়া মানুষ মরে না। একটু কষ্ট হবে, তোমাকে যখন তখন মনে পড়বে, চাইলেই হয়তো দেখব না তোমাকে সামনে থেকে। একটু মজা করি, ওইসবও হয়তো করতে পারবো না। হাত বাড়ালেই তোমাকে ছুঁতে পারি, এইসব আর পারবো না। এটুকুই, বাদ দাও। আমি যতক্ষণ আছি ততক্ষণ হাসি খুশি থাকো। সামনে এসো। শায়না এলো না। তাজদার বলল, আচ্ছা এসো না, আমি বেরিয়ে যাচ্ছি। তুমি ঘুমিয়ে পড়লে তখন আসবো।
বলতে বলতে সে বেরিয়ে গেল। শায়না উকি দিয়ে তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার যখন পুনরায় ঘরে ফিরল তখন অনেক রাত। বাইরে শীতের ঠান্ডা হাওয়া বইছে, তাই তার গায়ে একটা বাদামি রঙের চাদর জড়ানো। সে আলতো করে দরজাটা ভিজিয়ে দিল। ঘরে প্রবেশ করে দেখল বিছানায় শায়না নেই। ডিম লাইটের মৃদু আলো অস্পষ্ট, কিছু ছায়া তৈরি করেছে ঘর জুড়ে। তাজদার চোখ কুঁচকে কিছু একটা ভাবল। ডিম লাইটের আলোয় ও ভুল দেখছে? ও আবার কোথায় যাবে? সে হাত বাড়িয়ে মূল সুইচ বোর্ডের দিকে যেতেই দেয়ালের ঠিক পাশে শায়নাকে দেখল। শায়না সেখানে দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে। সেই দৃষ্টিতে স্পষ্ট অভিযোগ। চেহারায় এখনও রাগের রেশ লেগেই আছে। কিছুক্ষণ আগের ঝগড়ার উত্তাপ এখনও তার চোখে মুখে জমাট বেঁধে আছে। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয়, তার পরনে সেই শাড়িটা যেটা তাজদার তাকে উপহার দিয়েছিল। অন্ধকারে আবছা হয়েও শাড়িটা জমকালো লাল রং আর সোনালি কাজ তাজদারের চোখ এড়াল না। শায়না নড়ল না, শুধু রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার চাদরটা একপাশে রাখতে গিয়ে থামল। কথা না বলে এগিয়ে যাওয়া মানে পরিস্থিতিকে আরও জটিল করা। সে বলল, তুমি এখনও ঘুমাওনি কেন? শায়না পাল্টা প্রশ্ন করল, কে যেন আমি ঘুমানোর পর আসবে বলেছিল। তাজদার ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করল। শায়না তা বুঝতে পেরে তার দিকে জোরে একটা শপিং ব্যাগ ছুঁড়ে মেরে সেখান থেকে যেতে যেতে বলল, চুড়িগুলো আমার হাতে হচ্ছে না। এত ছোট সাইজের চুড়ি আমার হাতে হয় না। আমি বড় মানুষ, দেখে মনে হচ্ছে বাচ্চার জন্য চুড়ি এনেছে। তাজদার শপিং ব্যাগটা খপ করে ধরে ফেলল। তারপর শায়নার দিকে চেয়ে বলল, আমি বললাম চুড়ি দিতে, ওরা দিল। এখন তোমার হাতে না হলে আমার দোষ? অবশ্যই আপনার দোষ। আপনি আপনার বইয়ের হাতের সাইজ জানবেন না? মারাত্মক ভুল হয়ে গিয়েছে। তাজদার বাকিটা বলার আগেই শায়না বলল, মাপ নেই, সব কিছু মাপ হয় না। তুমি বড় মানুষ, বড় মানুষরা ছোট মানুষকে মাফ করে দেয় জানতাম। ছোট মানুষকে মাফ করে, যে ছোট মানুষ সাজার চেষ্টা করে তাকে নয়। শায়নাকে আবারও আগের মতো জেদি হিসেবে ফিরে পেয়ে তাজদারের আনন্দ হচ্ছে, আবার চিন্তাও হচ্ছে কিভাবে একে শান্ত করা যাবে। শায়না বিছানাটা এলোমেলো করে ফেলেছে, ব্লাউজ খুঁজতে খুঁজতে। কোমরে শাড়ির আঁচল গুজে সেগুলো গোছগাছ করতে করতে বলল, বাইরে আমার জন্য গিয়েছে নাকি নিজেকে সময় দিতে? তাজদার বাধ্য স্বামীর মতো উত্তর দিল, কুকুর তাড়তে। বেশি ডাকাডাকি করছিল। শায়না তার দিকে ফিরে তাকালো। আপনার জবাব কে চেয়েছে? তাজদার শব্দ করে হেসে ফেলল। শায়না তেড়ে এসে বলল, আবারও হাসা? আমাকে বিপাকে ফেলে আপনার তো খুব আনন্দ হচ্ছে। গোটা গোটা 5 মাস যে সময়টাই মেয়েরা স্বামীর কাছে যত্ন খোঁজে, সেই সময়টা আপনি হাসপাতালে কাটিয়েছেন। যখন দেখলেন ওখানে আমি নেই, তখন আমি তোমাকে। শায়না বাধা দিয়ে বলল, আগে আমার কথা শেষ করতে দিন। যখন ওখানে আমাকে দেখতে পেলেন না তখন আপনার ভীষণ রাগ হলো, কিন্তু আপনি সেটা কাউকে দেখালেন না, এমনকি ভিডিও কলে আমার সাথে কথা বলার সময়ও না। কারণ আপনি জানেন আমার শাস্তি হলো 5 মাস আমি এখানে পড়ে থাকবো আর আপনি ঢাকায়। আমি কিন্তু, আমার কথা শেষ হোক আগে। তাজদার পেছনে হাত ভাঁজ করে গলা হালকা কাত করে দাঁড়িয়ে মাথা নত করে মাথা নাড়তে নাড়তে বলল, আচ্ছা তুমি বলো। শায়না রাগ সামলে নিয়ে বলল, আপনার মনে হচ্ছে আমি ইচ্ছে করে ওখানে যাইনি, তাই নিজ থেকে একবারও আমাকে যেতে বলেননি? আপনার নীরবতা দেখে আপনার পরিবারও ভেবে নিয়েছে আপনি চান না আমি ঢাকায় যাই। তাজদার গম্ভীর হয়ে গলা চুলকাতে চুলকাতে বলল, ভয়ানক ষড়যন্ত্র তো দেখছি। শায়না রাগে দুঃখে তার গায়ের চাদর খামচে ধরে তাকে ঠেলে সরিয়ে দিল। মজা করছে এখনও তার সাথে? সে এখানে একটা কথা মিথ্যে বলেছে? সব কিছুর দোষ তার। সামনে তার ডেলিভারি, বাঁচা মরা আল্লাহর হাতে। এমন একটা সময়ে সে চাইবে না তার সন্তানের বাবা তার পাশে থাকুক? এরা তাকে কি মনে করেছে? নিজেদের সব ভাবনা তার উপর চাপিয়ে দিয়ে যে যার মতো সিদ্ধান্ত নেয়। তার কথা কে ভেবেছে ঠান্ডা মাথায়? রাগে তার মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এবার রাগগুলো জল হয়ে ঝরে পড়তে লাগলো গাল বেয়ে। রাগ যদিও এক ফোঁটা কমেনি। তাজদারকে ঠেলে সরিয়ে দিয়ে সে চোখ মুছতে মুছতে বিছানার দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ঘাড় চেপে একটা চুমু খেয়ে বলল, এনাফ, অনেক রাগারাগি হয়েছে আজকের জন্য, অতিরিক্ত হয়ে গিয়েছে, এসো।
বলতে বলতে সে শায়নাকে তার গায়ের চাদরটার মধ্যে আড়াল করে নিয়ে সামনে ফিরিয়ে নিল। শক্ত করে জড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, এমন শীতে একটা সোয়েটার অন্তত গায়ে দিতে হয় মমতাজ। দেব না, আমার একটুও শীত করছে না। তার মুখের উপর তপ্ত শ্বাস ছেড়ে তাজদার বলল, আচ্ছা তাহলে আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীর কাঁপছে, সেটা কি ভুল? আমি মোটেও কাঁপছি না মিস্টার তাজদার সিদ্দিকী। তাজদার তার মুখের উপর ঝুঁকে কপালে চুমু খেতে খেতে বলল, আচ্ছা আমি ছুঁয়েছি বলে হয়তো কাঁপছ? শায়না বলল, মোটেও না। তাজদার তার ডান গালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি আদর করলাম তাই হয়তো। শায়না শক্তপোক্ত আবরণ একটু একটু সরছে। সে কম্পিত গলায় বলল, একদম না। তাজদার তার বাম গালে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি তোমাকে ছুব আর তুমি কাঁপবে না, তা কখনো হয়? শায়না ক্ষীণ কণ্ঠে বলল, বললাম তো কাঁপছি না। তুমি যে কাঁপছ না তার প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে যে তুমি কাঁপছ। বলতে বলতে সে শায়নার কানে একটা চুমু খেল। শায়নার শরীরটা এবার দুলে উঠল। সাথে সাথে সে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে অভ্যস্ত হতে চাই না। কেন অভ্যস্ত হতে চাও না? নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। তুমি বলতে চাইছো আমি যা ছুঁই সব দুঃখ হয়ে যায়? আপনি আমাকে দুঃখ ছাড়া কি দিয়েছেন? তুমি এত অভিযোগ রাখলে আমার কিন্তু যাওয়া হবে না। অভিযোগের এখনও দেখেছেন কি? থাক, আর দেখতে চাই না। আমাকে যেতেই হবে, উপায় নেই। শায়না তার কলার জাপটে ধরে তাজদারকে নিজের কাছে টেনে এনে বলল, তাহলে এইসব আলগা পিরিত দেখাবেন না। এইসব ভুলতে না পারলে ভুগতে হবে। ভুগতে ভুগতে ভুলে যাবে। শায়না অদ্ভুতভাবে ক্ষীণ শব্দে একটা চিৎকার করে প্রতিবাদ করে উঠল। তাজদার তার গায়ের চাদরটা ভালো করে তাকে জড়িয়ে ধরে বলল, এইসব রীতিমতো অত্যাচার। তুমি শাড়ি পরেছ, আমি মন ভরে দেখব, কিন্তু তা না, তুমি করছো ঝগড়া। আমি ঝগড়া করছি? না, আমি ঝগড়া করছি। তুমি কখনো ঝগড়া করতে পারো? খোঁচা মারছেন? আহারে, কে বলল খোঁচা মারছি? আপনি মস্করা করছেন? এই মুহূর্তেও তামাশা করছেন? তুমি কাঁদছ আর আমি তামাশা করব বলে মনে হয় তোমার? হয়, কারণ আপনি আমাকে কাঁদতে দেখলে সুখ পান। পরের মতো কথা। আপন কখন ভেবেছেন? নিজের কখন ভেবেছেন? সব সময়। তোমাকে লাল শাড়িতে দেখার পর থেকেই নিজের লাগে। আজ একদম লাল টমেটো লাগছে। চলো নুপুরটার একটা বিহিত করি। যাওয়ার আগে কিছু মহৎ কাজ না করলে কি চলে? দরকার নেই, খুব দরকার। চলো চলো। আচ্ছা, একটু কোলে টোলে তুলি? একদম না। তাজদার তার কোলে তুলে নিল। শায়না তার গলা জাপটে জড়িয়ে ধরে রেখে বলল, আমাকে কোলে নিয়ে কি প্রমাণ করতে চাইছেন? তোমাকে কোলে নিলাম কে বলল? নিলাম তো জুনিয়রকে। ওর জন্মের সময় আমি থাকবো না, তাই এখন এভাবে হয়ে নিলাম। ক্লিয়ার? শায়নার রাগ আরও বাড়িয়ে দিল সে। মনে মনে হাসল ভীষণ। শায়নাকে বিছানায় বসিয়ে দিয়ে শপিং ব্যাগ থেকে নুপুরটা বের করে তার সামনে বসল। শায়না বলল, এইসব আপনি ইচ্ছে করে করছেন তাই না? তাজদার তার দিকে তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। পায়ে হাত দিতে শায়নার শরীরে শিহরণ বয়ে গেল। তাজদার তার পা টেনে এনে নুপুরটা পরিয়ে দিতে লাগলো। শায়না তার মুখের দিকে চেয়ে বলল, বোবা হয়ে গেলেন কেন? তাজদার এবার ভাবল আর কোনো কথা বলবে না। কথার পিঠে কথা বাড়ে। তাকে শান্ত করতে হলে তার চুপ থাকাটা জরুরি। এই সময় অনেক বড় রকমের মুড সুইং হয় মেয়েদের। সে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। শীতের রাত অনেক বড়, ঘুমাও। শায়না ধমকে বলল, আপনি ঘুমান। ওকে। শায়না বিছানায় বসে প্রলাপ করতে লাগলো। তারপর কিছুক্ষণ পরপর তাজদারের দিকে তাকালো। এই মানুষ কি চাই নিজেও জানে না। সারাদিন তার সাথে সবার সাথে রাগ দেখালো। চলে যেতে হবে বলে এখন আবার এমন ভাব দেখাচ্ছেন যেন উনি কখনোই রাগ দেখাননি। সব রাগ সে দেখিয়েছে। সে আবারও চোখ মুছল, আবারও দরজার দিকে তাকালো। কিছুক্ষণ পর আবারও তাজদার সিদ্দিকীর দিকে। শেষমেশ আর না পেরে বলল, কাল সকালেই আমি বাড়ি চলে যাব, আর আসবো না। 2 দিন পর ঘরটা তো এমনিতেই খালি হবে। তাজদার চোখ খুলছে না দেখে শায়না তার দিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী নিজে থেকে তাকে কষ্ট না দিলে তার এত কষ্ট পাওয়ার কথা ছিল না।
অথচ যখন সত্যিই কষ্ট দিয়েছিল তখন সে অতটা ব্যথা অনুভব করেনি। তখন তো তার মনে হয়নি তাজদার সিদ্দিকী কষ্ট না দিলেও তার কষ্ট হবে। তাজদার চোখ খুলতে দুজনেই চোখাচোখি। সে পেট চেপে হেসে উঠল। শায়না করুণ সুরে কেঁদে ওঠে, আবারও সাথে সাথে তা গিলে ফেলে বলল, আপনি আমাকে কাঁদিয়ে মজা পান? তাজদার তাকে টেনে এনে জড়িয়ে ধরল। তারপর তার গালের এপাশে ওপাশে নিজের খসখসে গাল চেপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, তুমি বুঝবে না, এই কান্না আমার অর্জন। তুমি আগে কাঁদতে আমি কষ্ট দিতাম বলে, এখন কাঁদছ আমার জন্য কষ্ট হচ্ছে বলে। শায়না মমতাজ, আমি তোমাকে নিজের করেই ফেললাম, দেখলে? শায়নার ঠোঁটের কাছেই তার কানটা ছিল। কানে ঠোঁটের স্পর্শ খুব গাঢ়ভাবে লাগছিল, ঠিক ভালোবেসে রাখা স্পর্শের মতোই। তাজদারের সুটকেস গোছানো হচ্ছে। শায়না এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। তাজদার খুব মনোযোগ দিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। শাহিদা বেগম সকাল সকাল ভাপা পিঠা আর খেজুরের রস পাঠিয়েছে। তাজদার বলেছে বেলা হলে খাবে। গরম ভাপা পিঠা শায়নার পছন্দ, তাই সে গরম গরম খেয়ে নিচ্ছে। তাজদারের পছন্দ ঠান্ডা ভাপা পিঠা। শায়না বুঝল না এটা কেমন পছন্দ। অবশ্য এই প্রশ্নটা সে করেনি। রোশনারা কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করছেন এটা ওটা দেবেন কিনা। তাজদার শান্তভাবে উত্তর দিচ্ছে। তিতলিও ঘুরঘুর করছে ঘরের আশেপাশে। সকালে সে একটা কাণ্ডও ঘটিয়ে বসেছে। ভাপা পিঠার মাঝখানে যতটুকুতে মিঠা আছে ততটুকুগুলোই খেয়ে বাকিগুলো তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে। তাই তৌসিফের মারও খেয়েছে। বড় ভাইয়ের সাথে বেয়াদবির ফল তৌসিফ তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাসনুভাও ভাপা পিঠা খেয়েছে। খাওয়ার পর বলেছে এটা কোনো খাবারের পর্যায়ে পড়ে না। সে আজ খুব চিন্তিত। কাল এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে না বলেছে ছোট ভাই, কিন্তু সে যাবেই। এদিকে সে গেলে তিতলিও বায়না করেছে সেও যাবে। ও যেতে পারলে সে যেতে পারবে না কেন? এই ধরনের ফালতু লজিক দেখাচ্ছে। তিতলি আজকাল খুব বেয়াদব হয়েছে, আগে এমন ছিল না। শায়নার সাথে মিশে মিশে এমন হয়েছে। এখন কথায় কথায় বিয়ে বিয়ে করে। কি কারণে মেয়েরা বিয়ে বিয়ে করে এটা নিয়ে ভাবতে গিয়ে তাসনুভা খুব বাজে একটা কারণ খুঁজে পেয়েছে। তারপর তিতলির ওপর অসম্ভব রাগ হয়েছে। বিয়ের কি বোঝে ও জানে মেয়েদের বিয়ে পরবর্তী জীবন কেমন হয়। তিতলি এখনও ফ্যান্টাসি জগতে বসবাস করছে। সময় মতো মার পড়লে ঠিক হয়ে যাবে। সুটকেস গোছগাছ শেষ করে তাজদার শায়নার দিকে তাকিয়ে বলল, ওই ছবিটা আমি নিয়ে যাচ্ছি। দেয়ালে টাঙিয়ে রাখা ছবিটা দেখিয়ে দিল সে। বউ সেজে শায়না মমতাজ আর বর সেজে তাজদার সিদ্দিকী। ছবি দিয়ে কি করবেন? রুমে রাখবো। নিচ্ছি। শায়না আস্তে করে বলল, তাজদার ছবিটা নিয়ে এসে প্যাক করতে লাগলো। শায়না বলল, ছবি দিয়ে মানুষ আরও অনেক কিছু করে। হ্যাঁ, জাদু করে। শায়না হঠাৎই শব্দ করে হাসল তার কথার ধরনে। আপনিও জাদু করবেন? হ্যাঁ। কিসের জন্য? যাতে ভুলে না যাও। আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলছেন? তোমার দ্বারা অসম্ভব কিছু আছে? আপনি আবারও আমাকে রাগিয়ে দিচ্ছেন, অথচ কাল রাতে বলেছেন যাওয়ার আগে আর কোনো রাগারাগি হবে না। তোমার জন্য এই মুহূর্তে রাগ করা ফরজ। করো ইচ্ছে মতো। রাগ করতে বলছেন আমাকে, কিন্তু রাগ আপনার কথায় প্রকাশ পাচ্ছে। রাগ হবে না? তুমি অকারণে হাসছো কেন? আপনি কাল রাতে আমাকে কাঁদতে দেখে হেসেছেন, তাই। তুমি মানুষ হওনি। শায়না হেঁটে এসে তার শার্ট খামচে ধরে তাকে কাছে টেনে নাকে নাক ঠেকিয়ে বলল, আপনাকে রাগ করলে কিন্তু মন্দ লাগে না। ছোটবেলায় ঘৃণা লাগতো, এখন হাসি পাই। হাসি পাই না? শায়না হাসি মুখে বলল, মানে আপনি বাচ্চাদের মতোই রাগ করেন, তাই আর কি। সব রাগ গোস্বার অবসান ঘটিয়ে গেলাম আমি। তুমি হাসতে থাকো। শায়না হাসতে লাগলো। হাসির আড়ালে যত্ন করে সে কি যে লুকিয়ে রাখলো তা তাজদার সিদ্দিকী টেরই পেল না। একেবারে পায়নি তাও ভুল, পেয়েছে ওইটুকু যতটুকু গতরাতে চোখের পানিতে লেখা ছিল। চোখের পানি কতটুকুই বা মনের ব্যথা প্রকাশ করে। জামাই চলে যাচ্ছে, তাই শাহিদা বেগম একের পর এক রান্না করে পাঠাচ্ছেন মেয়ের শ্বশুরবাড়ি। আজ এসেছে মধুভাত। যদিও এই মধুভাত গরমকালে বেশি খাওয়া হয়, কিন্তু গরম আসতে আসতে জামাই দেশে থাকবে না, তাই তিনি জ্বালা চাল ভিজিয়ে রেখেছেন গতরাতে। তারপর ভাত রেঁধে সেগুলোকে ঘুটনি দিয়ে ঘুঁটে তারপর জ্বালা চালের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলেন। সকালে বড় একটা পাতিলে করে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শায়না এত বারণ করলো, তারপরও আম্মা শুনল না। তাসনুভার নাক সিটকানি তার আর ভালো লাগে না।
মধুভাত তাজদার সিদ্দিকী খাবে কিনা সেটা নিয়েও মনে সন্দেহ ছিল, কিন্তু তাজদার সিদ্দিকী চুপচাপ খেয়েছে। অবশ্য সে না দেখা পর্যন্ত অন্যদিকে মুখ করে বসে খেয়েছে। তার মুখ দেখলে শায়না বুঝেই যেত এটা তার অতটা পছন্দ হয়নি। শায়নার মন রাখতে খেতে হয়েছে এক বাটি। রায়হান আর তৌসিফ টিপে টিপে হাসছিল তার কাণ্ড দেখে। বেচারা, বইয়ের মন রাখতে কত কষ্টই না করতে হচ্ছে। কিন্তু বাড়ির লোক সবাই বেশ মজা করে খেয়েছে। শাহিদা বেগম রোশনারাকে পুকুর ঘাটে দেখেছিল, তখন জিজ্ঞেসও করেছিল তাজদার খেয়েছে কিনা। রোশনারা বলেছিলেন বেশ মজা করে খেয়েছে। ও আর নুভা দুই ভাই বোনের সহজেই কোনো কিছু পছন্দ হয় না শুরুতেই। উনি মধুভাত বসাতে জানেন না, অনেক বছর খাওয়া হয়নি, কেউ আগ্রহ দেখায় না বলে বাড়িতেও করা হয় না। তিতলি, তৌসিফ, রায়হান, ঝিমলি বেশ মজা করে খেয়েছে। ঝিমলির কাছে এটা নতুন ছিল। তার কাছে পায়েস, টক দই এই দুইটার মাঝামাঝি নতুন স্বাদের ডেজার্টের মতো মনে হয়েছিল। খুব মজা লেগেছে। তাসনুভা ভাত খায়নি। মধুভাত খেলে ঝিমুনি শুরু হয়, এইসব কথা সে শুনেছে। ঝিমুনিতে থাকা মানুষ তার কাছে বিরক্তিকর লাগে। শোরুমে গিয়ে তার ঝিমুনি পেলে তখন। তাছাড়া এমন উইয়ার্ড খাবার কোথা থেকে আবিষ্কার করে মানুষ। কিন্তু দুপুরে বাড়ি ফিরে এসে ফ্রিজ খুলে দেখল আইসক্রিমের বাটিতে উপরের নারিকেলের কুচি ছিটিয়ে কিছু একটা রাখা আছে। সে খেতে খেতে পুরো বাটি শেষ করে ফেলল। জেহরা বেগম এসে বললেন, সকালে খাবে না বলছিলে, এখন মজা লাগলো? তাসনুভা অবাক হয়ে বলল, ওগুলো মধুভাত ছিল তো কি? তাসনুভা বাটিটা ধুয়ে নিতে নিতে বলল, ভালো ছিল, অ্যাভারেজ। শায়না ইদানিং অদ্ভুতভাবে ভাত খায়। তাজদার সেটা লক্ষ্যও করেছে। সে রান্নাঘরে একা একা অল্প করে খেয়ে বসে থাকে। এই অভিযোগ আসার পর থেকে তাজদার তাকে নিজের পাশে বসে খাওয়ায়। সে খেয়াল করেছে শায়না একদিন ঝোল ছাড়া সাদা সাদা ভাত খায়, ভাজা মাছ কিংবা মাংস দিয়ে। অন্যদিন মাছ মাংস ছুবেও না, শুধু সবজি মেখে খায়। অন্যদিন ঝোল দিয়ে মেখে ভাতের রং লাল করে তারপর মুখে তোলে। কাঁচামরিচ পারে না, এক লোকমাই একটা করে খেতে। তাজদারের জিভে পড়ে যায় দেখলে, এই মেয়ে কি পাগল? ফলমূলের ক্ষেত্রেও তাই। একদিন আপেলের গন্ধ সইতে পারে না, অন্যদিন সারাক্ষণ আপেল চিবোতে থাকে। ড্রাগন ফল সে খায় না, নাম শুনলেই বিরক্তি প্রকাশ করে। কিন্তু একদিন দেখা গেল এত তৃপ্তি নিয়ে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে এত মজার ফল সে আর কোনো দিন খায়নি। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। রোদে কাপড় চোপড় শুকানোর ক্ষেত্রে খুব সতর্কতা আছে শায়নার। সে রোদে কাপড় চোপড় না শুকিয়ে গায়ে দেয় না, কেমন একটা ভেজা গন্ধ থেকে যায় মনে। কেচে কাপড় না ধুলেও তার পছন্দ হয় না। এতদিন তাজদারের কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। শায়না সেসব দেখে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতো অনেকবার। তার কাপড় চোপড় কেউ ধুয়ে দিবে এইসব তার কাছে অস্বস্তিকর। কিন্তু তাজদার নিজের কাপড় চোপড়ের সাথে তার কাপড় চোপড়ও ধুয়ে ফেলত। বিছানার চাদর, দরজা, জানলার পর্দা ধুতে হলে সেদিন পুকুরে চলে যেত। পুকুরে কাপড় চোপড় ধুতে আরাম। তিতলি এসে বলল, এখনও সাবান ঘষেই যাচ্ছে, আজ রাতে নামবে, তবুও কাপড় ধোয়া শেষ হবে না। কাপড়ে এমনভাবে সাবান ঘষে কাপড়ে সাবানের সুগন্ধি ঘর ছুঁড়ে মম করতে থাকে। তাকে ওভাবে কাপড় ধুতে দেখে শাহিদা বেগম সাথে সাথে ফোন করে বলেছিলেন, তাজকে কাপড় ধুতে দিয়েছিস নাকি? শায়না বলল, আমি মানা করেছিলাম, তারপরও শোনেনি। আমি বললে কোনটা শোনে? শাহিদা বেগম বললেন, কাপড়ে এমনভাবে সাবান লাগালে টাকা পয়সা আর একটাও থাকবে না, ফতুর হয়ে যেতে হবে। ও তো কাপড় কাচতেই জানে না, সাবান লাগাচ্ছে আর তার হাত দিয়ে একটুখানি কষলে পানিতে চুবোচ্ছে। শায়না মায়ের কথা শুনে হেসেই ফেলেছিল। শায়না এতগুলো দিনেও তাজদার সিদ্দিকীর আয়ের পরিমাণ সম্পর্কে জানে না, কৌতূহলও দেখায়নি। মনে হয়েছে অপ্রয়োজনীয় কৌতূহল, পরে সে এমনিতেও জানতে পারবে। কিন্তু ব্যয় সম্পর্কে তার ধারণা হয়ে গিয়েছে। এত খরচে না হলে ঢাকা শহরে তাজদার সিদ্দিকীর আরও অনেক ফ্ল্যাট থাকতে পারত। তার উপর আত্মীয় স্বজনের বিয়ে, অনুষ্ঠান, রোগশোকে ঝাঁপিয়ে পড়ে টাকা পয়সা খরচ করে। নিজে না গেলেও প্রয়োজনের টাকা পয়সা পাঠিয়ে দেয়। এই ব্যাপারটা শায়নার অনেক ভালোও লাগে। আত্মীয় স্বজনের খোঁজ খবরও নেয়, আর বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারাটাও আল্লাহর একটা বিশেষ রহমত। এই জন্যই তো তাজদার সিদ্দিকীর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালে। কিন্তু সমস্যা একটা, মাঝে মধ্যে এমন কিছু কাজ করে যা দেখে অন্যরা ভেবে নেয় তিনি বিরক্ত, আগ্রহ নেই কিংবা অবহেলা করছে, অথচ বাস্তবে তার অভিপ্রায় মোটেই তা নয়। শায়না এটাও খেয়াল করেছে,
রাগের বশে কিংবা জেদ দেখিয়ে একটা কথা বলে ফেলার পর সে কথাটা ফিরিয়ে নিতে না পারার জন্য স্ট্রাগল করতে হয় তাজদার সিদ্দিকীকে। কিন্তু রাগের বশে একবার ঝামেলা শুরু করলে তারপর সব কিছু বিপরীত চক্রে প্রবাহিত হয়। জেদ বজায় রাখতে আরও একটা শক্ত কথা বলেন, তারপর নতুন ঝামেলা, নতুন ভুল বুঝাবুঝি, জেদ, তর্ক, কথার পিঠে কথা, এভাবে চক্রাকারে ঘটতে থাকে সব। এইসবের ভিড়ে তাজদার সিদ্দিকীর আসল চেহারা তার সামনে আসতে পারে না। তিনি কি চাইছেন সেটা সোজাসুজি বলতে না পেরে ইচ্ছাকৃতভাবে তেড়া কথা বলে বসেন। সেখান থেকে আরও নতুন কিছু ঝামেলার তৈরি হয়। শায়না অনেক কষ্টে এই ব্যাপারগুলো আবিষ্কার করেছে। আগে সে তাজদার সিদ্দিকী সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করত। চোখের সামনে সব কিছু দেখলেও তার কাছে তা ভুল মনে হতো, মেকি মনে হতো। কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পেরেছে একজন মানুষকে চেনার জন্য শুধু তার সাথে এক ঘরে থাকাই যথেষ্ট নয়, সময় মানুষের প্রকৃত রূপকে সামনে নিয়ে আসে। তাজদার সিদ্দিকীর একটাই দোষ, মানুষকে নিজের ব্যাপারে বোঝানোর ক্ষেত্রে তিনি খুব কাঁচা। নিজেকে সবসময় উপস্থাপন করার সময় সবসময় ভুল পন্থাটায় অবলম্বন করেন। যেটা করলে মানুষ তাকে সহজেই মেনে নেবে, সেই কাজটার বদলে তিনি এমন কিছু করে বসেন যা অন্যায়ভাবে জোরপূর্বক চাপ দেওয়া বলে মনে হয়। অথচ নিজে খুব ভালোভাবে অন্যজনকে বুঝতে পারেন। দূরে দাঁড়িয়ে মানুষের ঠোঁট নাড়া কিংবা অঙ্গভঙ্গি দেখেও বুঝে ফেলতে পারেন কে তার সম্বন্ধে কেমন মনোভাব পোষণ করছে। কিন্তু এমনভাবে চলাফেরা করেন যেন তিনি বুঝতেই পারেননি তার নামে বাজে কথা বলা হচ্ছে। অন্যের মনে কি চলছে তাও তিনি বেশ ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু সহজেই মেনে না নেওয়ার এমন ভাব করেন যেন সহজেই বিষয়টা তিনি আমলেই নিতে চাইছেন না। সহজতম সত্যটাকেও তিনি নিজের জেদে চেপে ধরে রাখেন। ফলশ্রুতিতে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শায়নার বিয়ের শুরুর দিনগুলোর জন্য এখন খুব আফসোস হয়। সে জানে না তাজদার সিদ্দিকীরও আফসোস হয় কিনা, কিন্তু তার হয়। সে যদি ছোটবেলার সেই দিনগুলির কথা পুরোপুরি ভুলে গিয়ে নতুন জীবনটা শুরু করত, হয়তো শুরু থেকেই তাজদার সিদ্দিকীর এই রূপটা তখন থেকেই আবিষ্কার করতে পারত। হয়তো ওই দিনগুলো ছিল বলেই আজকের দিনগুলো এত স্পেশাল। আবারও কোনো দিন ভুল করার সময় দিনগুলোর কথা মনে পড়লে হয়তো সেই ভুলগুলো আর কখনোই হবে না। এদিকে তাজদার সিদ্দিকীর খুব ব্যস্ততা যাচ্ছে। আসরের নামাজ শেষে বাড়ি ফিরে হঠাৎ করে বলল, শায়না রেডি হও, সময় 5 মিনিট। শায়না চমকে গেল। কোথায় যাব? ডাক্তার কাছে। এখন? হ্যাঁ 5 মিনিট কিন্তু। বাইরে আবারও বেরিয়ে গেল। শায়না কালো বোরখাটা পরল, কালো হিজাব। তার অনেক রকমের বোরখা রয়েছে, কিন্তু এটা বেশি স্পেশাল কারণ এটি বিয়ের সময়কার বোরখা। সবাই বলে এই বোরখাই তাকে নাকি বেশি মানায়। তাজদার সিদ্দিকী গুনে গুনে 5 মিনিট পরেই ভেতরে এসে হাত ধরে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। চলো চলো, ফাইলটা নিতে হবে। আরে না। শায়না থমকে দাঁড়ালো। ডাক্তার বকবে না? ওটা ছাড়া কিভাবে যাব? পরশুই তো এলাম ডাক্তার দেখিয়ে, আবার কেন? তাজদার শেষমেশ হতাশ হয়ে তার দিকে তাকালো। তারপর এগিয়ে এসে তার কানের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, সিক্রেট, পরে বলবো। সবাই জানবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। পারফরমেন্স কিন্তু দারুণ হওয়া চাই। লেটস গো। শায়না হেসেই ফেলল। কি চালাক বাপরে। তাজদার তার গাল টিপে দিয়ে বলল, চলো। পথিমধ্যে তাসনুভা পথ আটকে দাঁড়ালো। কান থেকে ইয়ারপিস খুলতে খুলতে বলল, ভাইয়া জাস্ট 2 মিনিটস। শায়নাকে আমি নিয়ে যাচ্ছি। তাজদার ব্যস্ততা দেখিয়ে বলল, কেন, আবার কি হবে না? এখনই নিয়ে আসছি। শায়না চলো। সে শায়নার হাত ধরে টেনে নিয়ে ঘরে এলো। তারপর বলল, তোমার স্নিকার্সগুলো কোথায়? শায়না দেখিয়ে দিল। তাসনুভা স্নিকার্সগুলো তার পায়ের কাছে এনে রাখল। তারপর হাত ঝেড়ে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, কি জুতা পরে যাচ্ছিলে? শায়না নিজের পায়ের দিকে তাকাতে তাকাতে জুতাটা খুলে ফেলল। ফ্ল্যাট জুতো তার ভালো লাগে, তাড়াহুড়োই এটাই পেয়েছে, পরেও নিয়েছে। কিন্তু বোরখাটার সাথে স্নিকার্স মানাই, পরতেও আরাম, তাড়াহুড়োই খেয়াল করেনি। এটা পরো, আমি শিওর ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি চালাক। শায়না বিস্ময় চেপে স্নিকার্সটা পরে নিল। তাজদার এসে বলল, হয়েছে? সে শায়নাকে টেনে নিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে, চেন পরা লাগবে, জুতা ঝুলে যাবে। গাড়িতে উঠে যাবে এখন। আনোয়ারা বেগম বললেন, ওই দেখো বউ নিয়ে ভর সন্ধ্যায় কোথায় চলে যাচ্ছে? ডাক্তারের কাছে, ইমার্জেন্সি। রোশনারা বললেন, ডাক্তার না পরশু দেখলো? তিতলি এসে তাসনুভাকে বলল, আমাকে নিয়ে গেল না। তাসনুভা তার দিকে ফিরে একটা ঝাড়ি মারল। ননসেন্স তিতলি, তুমি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি করবে?
পাগল তুমি। তুমি পাগল, সবসময় ননসেন্স বলো কেন? আমি একদম সেন্সলেস। তিতলি, বেয়াদবি করবে না। রোশনারা পাশের রুম থেকে বললেন, তিতলি তুমি আবারও তর্ক করছো। বড়দের সাথে তর্ক করতে হয় না, জানো না? আচ্ছা সরি। তাসনুভা বলল, শাট আপ। তোমার সরির কোনো ভ্যালু নেই আমার কাছে। 1000 বার সরি বললে সরির কোনো দাম থাকে না। তোমার সবার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে কেন? কেনই বা করবে? তুমি জানো না কোন সময়ে কোন কথাটা বলা উচিত? তুমি কি বাচ্চা মেয়ে? তিতলি কাঁচুমুচু মুখ করে দাঁড়িয়ে আঙুলে চুল পেঁচাচ্ছে। এই শাকচুর্নির জন্য কোনো কথা বলে শান্তি নেই। তৌসিফ তাদের পেছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাসনুভা তিতলির চোখ অনুসরণ করে তার দিকে ফিরে বলল, তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? আমি জ্ঞান দিচ্ছি? তোমার এখানে কি কাজ? তৌসিফ এসে তার আর তিতলির মাথায় চড় বসিয়ে দিয়ে বলল, হট। তোমাদের ঝগড়াঝাটির জ্বালায় ঘরে শান্তিতে একটু বসতেও পারি না। তোদের জন্য বড় ভাই আর মেজো ভাই ঠিক আছে, ওরা থাকলে তো সিধা হয়ে থাকিস। তিথি তাসনুভার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, উকি দিয়ে বলল, ঘরে বসে থাকতে কে বলেছে তোমাকে? এখন কি তোমার ঘরে বসে থাকার সময়? যাও, বাইরে যাও, রোজগার করো, পয়সা কামাও। ঘরে বসে বসে চাচ্চুর অন্ন ধ্বংস করছো কেন? ওয়াই? জবাব দাও বৎস। তৌসিফের চোয়াল ঝুলে পড়ল। এখন বোনের পেছনে দাঁড়িয়ে কথা বলছে। তুই তো দেখছি নাম্বার 1 পোল্টিবাজ, এখন ওর সাইডে চলে গেলি তো কি? তোমার মাথায় উঠে নাচতে বলছো? সারাক্ষণ মারো কেন আমাদের? তোমাদের বইয়ের সব চুল ছিঁড়ে ফেলবো আমরা। প্রতিশোধ নেব, প্রতিশোধ। তুমিও তো মেজো ভাইয়ের মতো লন্ডনে উড়াল দেবে। তখন তোমার বউকে আমি আর আপু মিলে এমন মার দেব, ভাইরে ভাই, মার খেয়ে তোমার বউ ফিটফিট করে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। তৌসিফ কপাল চেপে ধরল। ভাই, আমি এই কাকে পকেট খালি করে আচার চকলেট খাওয়াই? এত বড় ধান্দাবাজ তো বাপের জন্মেও দেখিনি। তাসনুভা এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, এবার অধৈর্য হয়ে গর্জে উঠল, ভাইয়া তুমি আমাকে মারলে? তৌসিফ তার দিকে তাকিয়ে দ্বিগুণ গর্জে বলল, ধুর শালা, কোন মানধাত্তার আমলে মারলাম সেটা নিয়ে এখন প্রশ্ন করছে। এই ছাগল দুইটা কাদের গলায় যে ঝুলবে আল্লাহ জানে। বলতে বলতে সে সেখান থেকে সরে পড়ল। তাসনুভা অবাক হয়ে তিতলির দিকে চেয়ে বলল, তুমি ছোট ভাইকে এখনও আচার চকলেট আনতে বলো? তুমি বড় হবে না কখনো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, না, আমি বড় হতেই চাই না। ছোটবেলা থেকে খেয়ে এসেছি, খেয়েই যাব। ছোট বোনের জন্য সবাই আচার চকলেট আনে, ইটস নর্মাল। ইউ নো হোয়াট তিতলি, ইউ আর জাস্ট ডিসগাস্টিং। ওকে, আই লাভ ইউ। তিতলি! তার চিৎকার শুনে রোশনারা চলে এলো, কিন্তু তিতলি তার আগেই সেখান থেকে পালিয়েছে। শায়না গাড়ি থেকে নামতেই উবুর হয়ে জুতার চেন লাগাতে গেল, কিন্তু পারল না। তাজদার এসে বলল, কি হলো, নামো। শায়না জুতার দিকে তাকালো। তাজদার চোখ নিচু করে তার জুতার দিকে তাকালো, তারপর বসে চেনটা লাগিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো। এখন কোথায় যাবে? স্ট্রিট ফুড খাবো? শায়নার চোখ মুখ ঝলমল করে উঠল। তাজদার বলল, আমার মাথা খারাপ? সাথে সাথে শায়নার মুখ থেকে হাসি সরে গেল। না থাক, আজে বাজে জিনিস খাওয়া যাবে না, আর কয়েক মাসই তো। সূর্য পশ্চিম দিক থেকে ধীরে ধীরে ঢলে পড়ছে। গাড়ি থেকে নামা মাত্রই গোধূলির আকাশ দেখে শায়না পড়ল। একদিকে কুয়াশা নামছে আর আরেক দিকে সূর্য ডুবছে। দেখুন দেখুন। তাজদার পশ্চিম দিকে তাকালো, তারপর তার দিকে তাকিয়ে বলল, দেখলাম, মার্ক তো কিছু না, স্বাভাবিক। শায়না গাল ফুলিয়ে তাকালো। ধুর, এই লোকের সামনে কোনো কথা বলে শান্তি নেই। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, বেশ চওড়া রাস্তা। রাস্তার পাশেই হাঁটার জায়গা, সাদামাটি। কিছুটা পথ হেঁটে গেলে কয়েকটা দোকান চোখে পড়বে। শায়না জানতে চাইল, এখানে হাঁটতে এসেছি? তুমি চাইলে দৌড়াতেও পারো, এমনকি ডান্সও। যা। মাথা দিয়ে তাজদারের বাহু ঘষা দিল সে। তাজদার শব্দ করেই হেসে উঠল। শায়না তার শালটা পিঠের সাথে জড়িয়ে দুই হাতের পাশে রাখতে রাখতে বলল, আপনি চাদর আনেননি? ঠান্ডা লাগবে কিছুক্ষণ পর। জ্যাকেটও তো পরেননি। চাদর আছে গাড়িতে, ওটা এখন নিয়ে নিন। এখনও ঠান্ডা লাগছে। পরে নেব। না, এখন নিন। এত জোরাজোরি পছন্দ না আমার। বলতে বলতে গাড়ি থেকে চাদরটা নিয়ে গায়ে চড়ালো। শান্তি? শায়না মাথা কাত করে জানালো, শান্তি। দুজন পাশাপাশি কিছুটা পথ হাঁটল। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। মাগরিবের আজান হচ্ছে। শায়না বলল, আপনার নামাজ?
তাজদার ইশারায় সামনের দিকে দেখিয়ে দিল একটা চায়ের দোকান। ঝকঝকে নতুন দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন খুলেছে। আগে তো এখানে দোকান ছিল না। শায়না বলল, আমি ওখানে বসবো? আরে না, চলো। শায়না ধীরে ধীরে হাঁটতে লাগলো। তাজদারের হাতের মুঠোয় তার হাত। ধীরে ধীরে কুয়াশা জড়িয়ে যাচ্ছে চারপাশ। দেখতেও শান্তি লাগছে। চোখের সামনেই অন্ধকার নেমে এলো। শায়না এবার মসজিদ দেখতে পেল, এই এলাকার সবচেয়ে বড় মসজিদটি। এই মসজিদের ব্যাপারে অনেক কিছু শুনেছে সে। তাজদার তাকে নিয়ে গেল মসজিদের গেটের সামনে। শায়না দেখল মুসলিমরা ঘাটে নেমে অজু করছে। সে ঘুরে ফিরে মসজিদটার চারপাশটা দেখতে লাগলো। চারিদিকে আলো জ্বলে উঠল, কেমন জৌলস ফিরে পেয়েছে এই শীতের সন্ধ্যায়। এবার আরও ভালো লাগছে শায়নার। ভেতরটা কেমন উৎফুল্ল হয়ে আছে। সে অনেকক্ষণ পর তাজদারের দিকে তাকালো। আমি এখন কি করব? এসে জানাচ্ছি, তুমি ওখানে গিয়ে বসো। মসজিদের পাশে যাত্রী ছাউনির কাজটায় শায়নাকে রেখে গেল সে। দুজন বৃদ্ধ মহিলার পাশে শায়না বসে রইল। তারা কৌতূহল ধরে রাখতে না পেরে জানতে চাইল, ও মেয়ে, ওটা তোমার জামাই? জি। বাড়ি কোথায়? পাটিয়ায়। আরও অনেকগুলো প্রশ্ন। নামাজ পড়ে মুসল্লিদের সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে এলো তাজদার। শায়না তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ল। তাজদার কাছে আসতেই শায়না ফিক করে হেসে ফেলল। তাজদারের কপাল কুঁচকে গেল। হাসছো কেন? আগে কপাল ঠিক করেন। করলাম। আপনি মসজিদের টুপি পরে চলে এসেছেন। তাজদার সাথে সাথে মাথায় হাত দিল। হেসে ফেলল শায়নার সাথে। তারপর সেটা খুলে পকেটে ভরে নিয়ে বলল, কিছু হবে না, ওখানে অনেক টুপি এমনিই পড়ে থাকে। তৌসিফকে বলবো 10টা দিয়ে আসতে। চলো। শায়না কিছুটা মজা করেই বলল, ডিজিটাল টুপি চোর। তাজদার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝরাতে ঝরাতে বলল, তুমি কত বড় চোর সেটা তো তুমি জানো না। শায়না অবাক হয়ে বলল, আমি আবার কি চুরি করেছি? আজব। তাজদার আর কথা বলল না। শায়নার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, বেশি কথা বলছো আজকাল। শায়না যেতে যেতে বলল, কি যেন বলবেন বলেছিলেন? তাজদার বলে উঠল, ও হ্যাঁ, তোমাকে এখানে কেন এনেছি? আমি লন্ডন থেকে ফেরার পর আব্বুদের সাথে এই মসজিদে এসেছিলাম। তুমি তখন আমাকে দেখা দিতে রাজি হচ্ছিলে না। আমি ফ্যামিলির সাথে ফাইট করেছি, আর আপনি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওইসব মনে পড়লে এখন মনে হয় একদম ইচ্ছে মতো দেই। শায়না তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে শুনতে হাসল। বলল, আচ্ছা তারপর? তখন আমি এই মসজিদে এসে নিয়ত করেছিলাম, তোমাকে যদি কোনোভাবে পেয়ে যাই তাহলে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ব। তোমাকেও একদিন এই মসজিদের সামনে নিয়ে আসব। নফল নামাজ পড়েছেন? তাজদার তার দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, অনেক আগেই। আমি কথা দিয়ে কথা রাখি। অনেকবার এসেছি এই মসজিদে। যেমনভাবে বলছো যেন আমি কথার খেলাপে ওস্তাদ। শায়না হাসি চাপা দিয়ে বলল, তারপর? তাজদার এবার রেগে গেল। তারপর তোমার মাথা। বেকুব চণ্ডী। আজ নিয়ত করেছি পরের বার দেশে এলে জুনিয়রকে নিয়ে আসব। তোমার এত হাসি পাচ্ছে কেন? পারো তো শুধু এটাই। শায়না তার বাহুতে মাথা হেলান দিয়ে বলল, আপনি বিয়েটা করার জন্য আর কি কি করেছেন? তাজদার রাগ দেখিয়ে তার হাত ছেড়ে দিয়ে দূরে চলে গেল। যে মেয়ে কোনো কিছুতেই সিরিয়াস নয় তাকে এত কিছু বলতে ভালো লাগে না। খানিকটা গম্ভীর হয়ে গেল তার মুখ। শায়না তাকে চুপ হয়ে যেতে দেখে তার পিছু পিছু হেঁটে গিয়ে নিজে থেকে হাত ধরে ফেলল। তাজদার মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে, তারপর তার ধরা হাতের দিকে। শায়না ভ্রু নাচিয়ে বলল, আপনার রাগের ফ্যাক্টরিটা আসলে কোথায়? ঠিকানাটা দিন তো, একটা বোম মেরে আসি। তাজদার আরও গম্ভীর মুখে বলল, তুমি এইসবই পারবে। আমি যখন তোমাকে পাওয়ার জন্য দোয়া করেছিলাম তখন তুমি দোয়া করেছিলে আমি যাতে তোমাকে না পাই। হিম্মত থাকলে স্বীকার করো। শায়না মাথা দুলিয়ে বলল, স্বীকার করলাম। আপনিও এটা স্বীকার করুন যে আপনি আমার সাথে ছোটবেলায় এমন এমন কাণ্ড করেছিলেন যার জন্য আমি ওই রকম দোয়া করতে বাধ্য হয়েছিলাম। তাজদার তার সাথে আর কোনো কথা বলল না, শায়নাও না। সামনে একটা দোকান থেকে 2 প্লেট ভেলপুরি কিনে নিল তাজদার। সে এখানকার ভেলপুরির রিভিউ পেয়েছে তাসনুভার কাছ থেকে। শায়না খেতে পারবে, কোনো সমস্যা হবে না। শায়না বলল, আপনি খাবেন? তাজদার চট করে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, না, দুটোই তোমার জন্য। শায়না মনে মনে খুশি হলো, কিন্তু লজ্জাও পেল তাজদারকে অমনভাবে তাকাতে দেখে। ধুর, সে মাঝে মধ্যে এমন কাজ করে বসে। সে খেতে খেতে তাজদারের দিকে বাড়িয়ে দিল। খান। তাজদার বলল, এইসব আমার ভালো লাগে না। শায়না বলল,
আপনার কি ভালো লাগে সেটা একটু বলবেন? তাজদার আবারও তার দিকে তাকালো। সায়না বলল, এত রাগ করেন কেন হুটহাট? কালকের পর আর রাগ করার জন্য আমাকে পাবেন? তোমাকে আমি কখন পেয়েছি? সায়না হেসে ফেলল। না তো বাচ্চাটা আকাশ থেকে টুপ করে পড়ে পেটের ভেতর ঢুকে পড়েছে, তাই তো? বলেই সে হাসতে লাগলো। তাজদার বেশি রেগে যাচ্ছে মনে হতেই সায়না নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা বেশ, পরের বার দেশে এলে খুব ভাব জমবে। এই ভাবের দরকার নেই আর। সায়না এবার চুপচাপ খেতে লাগলো, আর কোনো কথা বলল না। নিজেরটা শেষ করে তাজদারের হাতে থাকা প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। তাজদার মনে মনে ভাবল, কি পরিমাণ পেটুক হয়ে গেছে এই মেয়ে। সায়না তাকে জোরপূর্বক দুটো খাওয়ালো। খাওয়া শেষে তার খুব ঝাল করছিল। তাজদার দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলো। সায়না বলল, আপনার রাগগুলো যদি এইরকম হাওয়াই মিঠাইয়ের মতো হতো, দেখতে বিশাল কিন্তু গালে দিলেই টুক করে মিলিয়ে যায়। তাজদার কোনো কিছুই আর বলল না। সায়না তার শালটা ভালো করে জড়ায়নি দেখে শালটা ভালো করে জড়িয়ে ইশারায় বোঝালো চুপচাপ তার সাথে হাঁটতে। আর কোনো কথা হলো না। তাজদার চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। সায়না গাড়িতে উঠল না। তাজদার বেরিয়ে এসে তার হাত ধরতেই সায়না বলল, আমি জানি আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বের হননি। সরি, আর কোনো মজা করব না। তাজদার তার মুখের দিকে তাকিয়েই রইল। সায়না তার পাঞ্জাবি দুহাত ধরে টেনে এনে বলল, সিদ্দিকি মিয়া কি খুব রাগ করেছে? তাজদার অবাক চোখে তাকিয়ে বলল, আমার সাথে রাগ ছাড়াও অন্য শব্দ চাই, এটা তোমার মাথায় আসে না কখনো। সায়না ঠোঁট গোল করে বলল, ওহো, অভিমান, তুমি আসলে একটা। সায়না ঠোঁট কামড়ে বলল, আমি তো জানি আপনি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। কিছু জানো না তুমি। আমি ওই বাড়িতে অনেক দিন আছি, আমি বুঝতে পেরেছি কত কি ঘটেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় আপনি আমাকে পাওয়ার জন্য কতটা ডেসপারেট ছিলেন। তুমি এখনও ছোটবেলার ঘটনাগুলো মনে রেখে দিয়েছ। সায়না বলল, তার জন্য না হয় আরেকবার বিচ্ছেদ হবে? তাজদার চট করে তার হাত চেপে ধরে বলল, আবার? সায়না তার মুখের দিকে তাকিয়ে হাসল, বিস্ময়ের সাথে বলল, আপনি সেই তাজদার সিদ্দিকি। আমার অবিশ্বাস লাগে। আমার কি মনে হয় জানেন, আমার প্রতি যেদিন আপনার ভালো লাগা তৈরি হলো, ওই দিনই অহংকারী তাজদার সিদ্দিকির পতন হয়ে গিয়েছিল। আমার পতন দেখে তোমার আনন্দ হয়েছিল খুব? না, ভয় হয়েছিল। আপনি যদি ওটাকে নিজের বিজয় ভাবেন সেটা ভেবে।